নিজের ছেলের মনে যে এমন চক্রান্ত চলছিল তা ভাবা যায় না। ঘটনাটি শুরু হয় 2026 সালের 24শে ফেব্রুয়ারি সকালে। পুলিশ লখনৌয়ের আশিয়ানা এলাকার সেক্টর এলের একটি বাড়িতে পৌঁছায়। এই বাড়ির নিচতলা থেকে একটি নীল ড্রাম উদ্ধার করা হয়। এই নীল ড্রাম সকলের মিরাটের মুস্কান মামলার কথা মনে করিয়ে দেয়, কিন্তু এই মামলাটি সেই মামলার থেকে বেশ আলাদা ছিল। 24শে ফেব্রুয়ারি ঘটনাটি সম্পূর্ণরূপে উন্মোচিত হতে শুরু করে। সত্য প্রকাশের সাথে সাথে অনেকেই হতবাক হয়ে যান। আসলে গল্পটি শুরু হয় আজ থেকে প্রায় 9 বছর আগে, যখন লখনৌয়ের আশিয়ানা এলাকার সেক্টর এলতে একটি পরিবার বাস করত। একজন স্বামী, স্ত্রী, তাদের 3 সন্তান, 2 ছেলে এবং 1 মেয়েকে নিয়ে। এই স্বামী হলেন মানবেন্দ্র সিং। তিনি একজন বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন। পরিবারের ভালো আয় ছিল, কারণ মানবেন্দ্র সিংয়ের 4টি প্যাথোলজি ল্যাব এবং 3টি মদের দোকান ছিল। কিন্তু প্রায় 9 বছর আগে মানবেন্দ্র সিং তার স্ত্রীর সাথে ঝগড়া মাঝে মাঝে হতেই থাকত। কিন্তু একদিন ঝগড়া এতটাই তীব্র হয়ে ওঠে যে প্রতিবেশীদের মতে তার স্ত্রী আত্মহত্যা করেন। এই সময়টি ছিল মানবেন্দ্রের পরিবারের জন্য খুবই বেদনাদায়ক। বাস্তবে অনেক আত্মীয় স্বজন এবং প্রতিবেশী তাকে পুনরায় বিয়ে করার পরামর্শ দিয়েছিলেন, এই ভেবে যে তার 3টি সন্তান ছিল এবং তারা তাদের ভালোভাবে যত্ন নিতে সক্ষম হবে। যদি তিনি একজন মহিলাকে নিয়ে আসেন, তাহলে তিনি তার সন্তানদের প্রাপ্য ভালোবাসা দিতে পারবেন না। ফলস্বরূপ তিনি বিয়ে না করার সিদ্ধান্ত নেন, বরং তার সন্তানদের যত্ন নেন এবং সম্পূর্ণরূপে তার ব্যবসায় মনোযোগ দেন। এই 4 তলা বিশিষ্ট বাড়িতে ভাড়াটাও থাকত। মানবেন্দ্র এবং তার সন্তানরা সেখানে থাকতেন। মানবেন্দ্রের ভাইও সেই বাড়িতে থাকত। 3য় তলায় মানবেন্দ্র তার সন্তানদের সাথে থাকতেন। ভাড়াটেরা 2য় তলায় থাকতেন। মানবেন্দ্রের ভাই তার স্ত্রী এবং 2 সন্তানকে নিয়ে 1ম তলায় থাকতেন। বাড়ির একেবারে নিচতলা খালি ছিল। এরপর দেখতে দেখতে অনেক সময় কেটে যায়। তারপর আসে 21শে ফেব্রুয়ারি 2026। মানবেন্দ্রের ভাই, যিনি পুলিশ বাহিনীতে কাজ করতেন, তিনি ছুটিতে ছিলেন এবং তার গ্রামে চলে গিয়েছিলেন। 21শে ফেব্রুয়ারি যখন তিনি ফিরে আসেন, তখন মানবেন্দ্রের ছেলে, যার নাম অক্ষত প্রতাপ, যার বয়স 19 বছর, তাকে জিজ্ঞাসা করে মানবেন্দ্রের ভাই যে তার বড় ভাই মানবেন্দ্র কোথায়। অক্ষত তাদের বলে যে তার বাবা 20শে ফেব্রুয়ারি সকাল 6টার দিকে দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছিল। বলেছিল যে তিনি 21শে ফেব্রুয়ারি দুপুরের দিকে ফিরে আসবেন। মানবেন্দ্রের ভাই যেহেতু পুলিশে ছিলেন, তাই তার মনে সন্দেহ হয়। এদিকে মানবেন্দ্রের ফোন বন্ধ ছিল। তার 3টি ফোন এবং 3টি আলাদা যোগাযোগের নম্বর ছিল। 3টি নম্বরই একই সাথে বন্ধ দেখাচ্ছিল। এটা তার কাছে কিছুটা অদ্ভুত মনে হচ্ছিল। 21শে ফেব্রুয়ারি বিকেলে সে আবার জিজ্ঞাসা করল এবং অক্ষত বলল যে তার বাবা এখনও আসেনি, তার কোনো নম্বরও কাজ করছে না। ফলস্বরূপ সে 21শে ফেব্রুয়ারি তাকে খুঁজতে শুরু করল। তার সন্দেহ হয়েছিল যে সে একজন বিশিষ্ট ব্যবসায়ী, তার কোনো প্রতিদ্বন্দ্বী থাকতে পারে, তার কারো সাথে কোনো লেনদেন থাকতে পারে, অথবা কেউ তাকে অপহরণ করে থাকতে পারে। যখন 21শে ফেব্রুয়ারি মানবেন্দ্রের সাথে যোগাযোগ করা যায়নি এবং তিনি ফিরে আসেননি, 22শে ফেব্রুয়ারি মানবেন্দ্রের ছেলে অক্ষত এবং তার ভাই দুজনেই থানায় গিয়ে নিখোঁজ ব্যক্তির অভিযোগ দায়ের করেন। পুলিশ তাদের কাজ করছিল, কিন্তু মানবেন্দ্রের পরিবার এবং তার পাড়ার বন্ধুরা অনুভব করেছিল যে তারা তাদের কাজ সঠিকভাবে করছে না। ইতিমধ্যে মানবেন্দ্রের ছেলে অক্ষত একটি সোসাইটি গ্রুপ তৈরি করে, পাড়ার সবাইকে এতে যুক্ত করে। 22শে ফেব্রুয়ারি যখন ফেরত না আসে, 23শে ফেব্রুয়ারি তখন পাড়ার মানবেন্দ্রের সমস্ত বন্ধুরা জড়ো হয়ে থানায় যায়। আসলে তারাও তাদের যোগাযোগ ব্যবহার করে, কারণ মামলাটি এখন গুরুতর হয়ে উঠছিল। একজন ধনী ব্যবসায়ী নিখোঁজ হয়ে গিয়েছিলেন এবং তার অবস্থান অজানা ছিল। যখন পুলিশ পদক্ষেপ নেয়, তখন তারা প্রথমেই মানবেন্দ্রের সাথে তার যোগাযোগের ভিত্তিতে তার শেষ অবস্থানটি পরীক্ষা করে। এই শেষ অবস্থানটি আরুসা ভরসা নামক একটি জায়গার দিকে নির্দেশ করে, যা মানবেন্দ্রের বাড়ি থেকে প্রায় 22 থেকে 23 কিলোমিটার দূরে। তার বাড়ির পাশে একটি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছিল এবং সেই ক্যামেরার কিছু ফুটেজ পরীক্ষা করা হয়েছিল। এখন এই ফুটেজগুলি দেখায় যে মানবেন্দ্র 20 তারিখ রাত 1:30-এর দিকে একটি বিয়ে থেকে বাড়ি ফিরেছিলেন। তার গাড়ি পার্ক করা অবস্থায় দেখা যাচ্ছে, তাকে ঘরে ঢুকতেও দেখা যাচ্ছে। তবে সকালে অক্ষতের বর্ণনা অনুযায়ী তার ঘর থেকে বের হওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবুও অনেকেই, এমনকি পুলিশও, এটিকে ব্যতিক্রম বলে মনে করেছিল। সিসিটিভি ক্যামেরায় মানবেন্দ্রের বাড়ির সামনের অংশ সরাসরি ধরা পড়েনি। মানবেন্দ্রের 2 ছেলে এবং 1 মেয়ে ছিল। তার এক ছেলে সরকারি চাকরি করত, অন্যজনের নাম অক্ষত। তবে মেয়েটি হতবাক হয়েছিল।
বাবার নিখোঁজ হওয়ায় সে ভয় পেয়েছিল, তাই এই কারণে পুলিশ অক্ষতকে জিজ্ঞাসাবাদ করে। অক্ষত তাদের একটি বিবৃতি দেয়, যা এখনও মোটামুটি স্পষ্ট ছিল। এরপরে পুলিশ মানবেন্দ্রের শেষ পরিচিত অবস্থান আরুসা ভরসায় পৌঁছায়। সেখানে তারা মানবেন্দ্রের ফোন বা অন্য কোনো চিহ্ন খুঁজে পায় না। তারা এমন কোনো সূত্র খুঁজে পায় না যা তাদের সাহায্য করতে পারে। অক্ষতকে বারবার কারো সাথে তার জড়িত থাকার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়, কারো সাথে তার কোনো পূর্বশত্রুতা আছে কিনা, কিন্তু অক্ষত কিছুই প্রকাশ করে না। কিন্তু যখন পুলিশ অক্ষতের বক্তব্য নিয়েছিল, তখন তারা হঠাৎ অক্ষতকেও সন্দেহ করতে শুরু করে। পুলিশ বারবার অক্ষতকে জিজ্ঞাসাবাদ করে। অক্ষতের বক্তব্য পরিবর্তন হতে শুরু করে। কোনো উদ্বেগ ছিল না, কোনো ধরনের ভয় ছিল না, তাকে বেশ স্বাভাবিক বলে মনে হয়েছিল। এই কারণে যখন পুলিশ অক্ষতের উপর সন্দেহ করে, তখন তার বাবা নিখোঁজ হবার তারিখেই তার শেষ অবস্থান পরীক্ষা করে। এরপর পুলিশ স্পষ্ট হয়ে যায় যে অক্ষতের শেষ অবস্থান এবং তার বাবার শেষ অবস্থান একই তারিখে ছিল, যখন মানবেন্দ্র শেষবারের মতো উপস্থিত হয়েছিল। এইসবের মধ্যে অক্ষত ভয় পেতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই অক্ষত তার কাকাকে ফোন করে, যিনি মানবেন্দ্রের ব্যবসায়িক অংশীদারও ছিলেন। অক্ষত তাকে বলেছিল যে সে ভয় পেয়েছিল, কিন্তু সে এখন সত্য বলতে চায়। অক্ষত জানায় যে তার বাবা জীবন শেষ করে দিয়েছেন, কিন্তু কেউ এটা হজম করতে পারেনি। মানবেন্দ্রের অনেক বন্ধু ছিল যারা পাড়ায় থাকত। তারা জানত মানবেন্দ্র কেমন মানুষ এবং তিনি কখনো নিজের জীবন নেবেন না তা জানতেন। এখন যখন তার এই কাকা অক্ষতের কাছে আসেন, তখন অক্ষতের আতঙ্ক স্পষ্টভাবে ইঙ্গিত করে যে এই বিষয়ে সে জড়িত রয়েছে। এরপর অক্ষতকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং পুলিশ তাকে পুঙ্খানুপুঙ্খভাবে জিজ্ঞাসাবাদ করে। অক্ষত নিজেই তাদের বলে যে যা কিছু ঘটেছে সে তার বাবার সাথেই করেছে। পুলিশ স্পষ্ট হয়ে যায়। অক্ষতকে থানায় নিয়ে যাওয়া হয়, স্পষ্ট জিজ্ঞাসাবাদ করা হয় এবং তারপর পুলিশ 24শে ফেব্রুয়ারি সকালে মানবেন্দ্রের বাড়িতে ফিরে আসে। কিন্তু এবার অক্ষত হাতকড়া পরা অবস্থা। অক্ষতকে ঘরের ভেতরে নিয়ে যাওয়া হয়। অক্ষত কিভাবে এইসব করেছিল সে সম্পর্কে সবকিছু ব্যাখ্যা করে। ঘটনাটির সূত্রপাত আজ থেকে 4 বছর আগে, 2022 সালের দিকে। অক্ষত বাড়ি থেকে পালিয়ে যায় কারণ তার বাবা তাকে MBBS ডিগ্রি অর্জন এবং নিটের প্রস্তুতি নিতে বাধ্য করেছিলেন। কিন্তু অক্ষত কখনোই পড়াশোনা করতে চায়নি। সে ডাক্তার হতে চায়নি, বরং সে তার বাবাকে ব্যবসায় সাহায্য করতে চেয়েছিল। আসলে তার আরও অনেক পরিকল্পনা ছিল। সে তার বাবাকে বলতো যে সে একটি প্যাথোলজি ল্যাব বন্ধ করে দেবে এবং তার জায়গায় একটি রেস্তোরাঁ খুলবে এবং তাতে ভালোই হবে। তার অনেক পরিকল্পনা ছিল। 4 বছর আগে, তখন 15 বছর বয়স ছিল অক্ষতের। সেই বয়সে অক্ষত বাড়িতে একটি চিঠি লিখে বাড়ি থেকে পালিয়ে যায়। সে তার বাবাকে তার ইচ্ছা সম্পর্কে সব কিছু বলেছিল এবং তার জন্য একটি ব্যবসায়িক মডিউলও তৈরি করেছিল। তারপর কানপুরে পালিয়ে গিয়েছিল। মানবেন্দ্র অক্ষতের বন্ধুকে ফোন করেছিল, যে অস্বীকার করছিল, কিন্তু তার অস্বীকৃতিও ইঙ্গিত দিচ্ছিল যে সে হয়তো জানত অক্ষত কোথায় আছে। এরপর মানবেন্দ্র তাকে হুমকি দিতে বাধ্য হয়, বলে যদি পুলিশে মামলা দায়ের করা হয় তাহলে তোমাকেও গ্রেফতার করা হবে। এরপর ভয় পেয়ে অক্ষতের বন্ধু প্রকাশ করে যে অক্ষত আসলে কানপুরে আছে। এরপরে একই বন্ধুকে দিয়ে অক্ষতকে ফোন করতে বলা হয়। এরপর অক্ষতের বন্ধু তাকে ডেকে পাঠায় দেখা করার জন্য। অক্ষত এই সময়েও খুব সতর্ক ছিল। তার কাছে একটি ফোন ছিল এবং যখন সে তার বন্ধুর সাথে দেখা করতে আসছিল, তখন সে তাকে গাড়িতে কাছাকাছি কেউ বসে আছে কিনা তা পরীক্ষা করতে বলেছিল। সে একটি ভিডিও কল করেছিল। অক্ষতের বাবা এবং তার বন্ধুরা আলাদা গাড়িতে গিয়েছিল। এভাবেই তারা অক্ষতকে খুঁজে পেয়েছিল, তাকে ধরেছিল এবং তাকে বাড়িতে ফিরিয়ে এনেছিল। কিন্তু এখানে মানবেন্দ্রর বন্ধুরা তাকে তার ছেলের ওপর চাপ কমানোর পরামর্শ দিয়েছিল। অন্যথায় সে আরও এরকম কাজ করবে বলে সন্দেহ হয়। প্রায় 1 মাস আগে অক্ষত এবং তার পুরো পরিবার বৈষ্ণমাতার কাছে গিয়েছিল। এই সময় তাদের বাড়ি থেকে কিছু গয়না উধাও হয়ে যায়। তারা সন্দেহ করেছিল যে গৃহকর্মীই হয়তো এটা করেছে। এর ফলে পুলিশে অভিযোগ দায়ের হয়। তাকেও জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু কিছুক্ষণ পর জানা যায় যে অক্ষতই সব করেছে, কারণ অল্প সময়ের মধ্যেই এই সব গয়না বাড়িতে পাওয়া যায়। কিন্তু পরিস্থিতি আরও ভয়াবহ হতে চলেছে। 20 ফেব্রুয়ারির রাত 1:30 নাগাদ মানবেন্দ্র বাড়ি ফিরে আসে। পৌঁছানোর পর তার এবং অক্ষতের মধ্যে ঝগড়া হয়। পুলিশের কাছে দেওয়া জবানবন্দিতে অক্ষত তাদের বলে যে সে তার বাবার লাইসেন্সপ্রাপ্ত রাইফেলটি তাকে হত্যা করার জন্য নিয়েছিল। হয়তো সে তাকে ভয় দেখানোর জন্য নিয়েছিল। তর্কটি ছিল নিটের প্রস্তুতি নেওয়ার প্রয়োজন নিয়ে। অক্ষত বর্তমানে ব্যাচেলর অফ আর্টস পড়ছিল। হয়তো এই কারণেই বিষয়টি অত্যন্ত তীব্র হয়ে ওঠে। অক্ষতের বাবা অক্ষতের সাথে কিছুই করেনি, কিন্তু অক্ষত
একই রাইফেল দিয়ে তার বাবাকে গুলি করে, যার ফলে অক্ষতের বাবা ঘটনাস্থলেই মারা যান। কিন্তু অক্ষতের ছোট বোনও সেই সময় বাড়িতে ছিল। সে তার ঘরে ছিল, কিন্তু এই গুলির শব্দ এসে বেরিয়ে আসে। বাইরে তাকানোর পর সে দেখতে পায় যে অক্ষত তার বাবাকে হত্যা করেছে। এখন এই মেয়েটির মা ইতিমধ্যেই ছিল না। এখন তার বাবাও এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। তার ভাই তাকে ভয় দেখাচ্ছে, হুমকি দিচ্ছে যে যদি সে কাউকে কিছু বলে বা কোনো শব্দ করে তাহলে তাকেও মেরে ফেলবে। আসলে অক্ষত তার বোনকেও বলে যে যদি সে একথা কাউকে না বলে তাহলে সে তার জন্য পিৎজা অর্ডার করবে। তারপর অক্ষত চুপচাপ তার বাবার মৃতদেহ একটি গদিতে রাখে। সেই রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন সে মৃতদেহটি সিঁড়ি বেয়ে নিচতলায় নিয়ে যায়, তালা দিয়ে গেস্ট রুম বদ্ধ করে। এরপর সে সকালের জন্য অপেক্ষা করতে থাকে। পরের দিন সকালে অক্ষত বাজারে যায়। একটি নীল ড্রাম, একটি করাত নিয়ে তার বাবার মৃতদেহ টুকরো টুকরো করার জন্য নিচতলায় ফিরে আসে। সে তার মাথাটি গাড়িতে নিয়ে যায় এবং আরুষা ভরসা নামক জায়গায় ফেলে দেয়। সে সেখানে মানবেন্দ্রের খুনও নিয়ে যায়, সুইচ অফ করে এবং ফেলে দেয়। অক্ষত তার সাথে 18 থেকে 19 লিটার অ্যাসিডও এনেছিল, যাতে সে শরীরে তা ছুঁড়ে মারতে পারে, পুড়িয়ে দিতে পারে এবং কাউকে কিছু শুনতে না দিতে পারে। কিন্তু যখন সে দেখল যে বিষয়টি আরও খারাপ হচ্ছে, পরিস্থিতি খুব গুরুতর হয়ে উঠছে এবং পুলিশ শীঘ্রই তার কাছে পৌঁছবে, তখন সে ভয়ে স্বীকার করল। কিন্তু প্রতিবেশীরা অনেকেই এই ঘটনাটি শুনেছে। তাদের মনে কেবল একটি সন্দেহ ছিল। মানবেন্দ্রের মেয়ে, যে সম্ভবত বাড়িতে ছিল, তার ভাইকে ভয় পেয়েছিল। কিন্তু এত কিছুর পরেও 23 তারিখে তার পরীক্ষা ছিল। এই কারণে সে স্কুলে গিয়েছিল। আসলে আগের রাতে সে তার প্রতিবেশীর বাড়িতে পড়াশোনা করতে গিয়েছিল, যেখানে তার সবচেয়ে ভালো বন্ধু থাকত। কিন্তু সেখানেও সে কারো সাথে কিছু শেয়ার করেনি। এর পেছনে কারণ কি, কেউ বুঝতে পারে না। কিন্তু বেশিরভাগ মানুষ বিশ্বাস করে যে সম্ভবত তার ভাই এখন তার পরিবারে একমাত্র ছিল। সে সম্ভবত ভয়ঙ্করভাবে ভয় পেয়েছিল। আপনার কি মনে হয়, ছেলের ওপর বাবার চাপের কারণেই কি এই ঘটনা ঘটেছে, নাকি তার মনে অন্য কিছু ছিল যা এখনও বেরিয়ে আসেনি? আপনি আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য কমেন্ট বক্সে শেয়ার করুন।